اللهم صل على رسولك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العلي العظيم। আসলে আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। দীর্ঘদিন পর্যন্ত সাংবাদিকদের সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আলোচনাও হয় নাই। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, অন্য এলাকায় কাজ করেছি, ভিন্ন ভিন্ন সাংগঠনিক প্রোগ্রামগুলি সেরেছি। এর জন্য সাংবাদিকদের সাথে দীর্ঘদিন পর্যন্ত আলোচনা হয় নাই, একসাথে বসাও হয়নি। এর জন্য হঠাৎ চিন্তা করলাম, যেহেতু বরিশাল আসছি, দেশের বিভিন্ন ঘটনা ঘটে গেছে, সামনে নির্বাচন আসতেছে, অনেক সাংবাদিকরা প্রশ্ন করে নির্বাচন কেমন চান, কিভাবে হবে, সংখ্যা প্রকাশ করেন কি করেন না, নির্বাচন কি সুস্থ হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে, এই বিষয়ে সাংবাদিকরা অনেক সময় প্রশ্ন করেন। বর্তমানে পরিস্থিতি আমরা সবাই জানি যে বাংলাদেশের অবৈধ খুনগুলি বেড়ে গেছে। গত পরশুতেও একটা হত্যা হয়েছে, এরপরে হাদিত হত্যা হয়ে গেছে, এরপরে হাজারো মানুষের মধ্যে হুমকি ধুমকি চলতেছে। এখনো পর্যন্ত বিরোধী দলকে যারা শক্তিশালী নিজেদেরকে দাবি করে, তারা হুমকি ধুমকি দিচ্ছে। ইদানিং আমি বরিশালের বিভিন্ন জায়গায় শুনতেছি যে আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন দলের লোকেরা হুমকি দিচ্ছে, ধুমকি দিচ্ছে। আমরা মনে করি যে দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাতক পাখির দিকে তাকিয়ে আছে আগামীতে সুষ্ঠু অবাধের নির্বাচনের জন্য, যেখানে তারা নির্বিঘ্নে তারা ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, যেখানে মারামারি থাকবে না, যেখানে পেশি শক্তি ব্যবহার করা হবে না, কালো টাকার সরাসরি যেখানে থাকবে না, যেখানে প্রশাসন থাকবে নিরপেক্ষ। কিন্তু আমরা ইদানিং দেখেছি যে অন্তর্বর্তী সরকার সে আসলে নিরপেক্ষতা রক্ষা করতে পারেনি। যেমন দেখা যায় বিভিন্ন সময় দুই তিনটা দলকে নিয়ে তারা বৈঠক করে। তার মানেটা কি? যদি দুই তিনটা দল নিয়ে বৈঠক করে, তাহলে অন্য দলকে তারা অবজ্ঞা করছে, এটা তার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে, এটা বৈষম্য। আমরা দেখছি এটা ঠিক না। হয়তো বা সে রাজনৈতিক দলের সাথে করবে, মিটিং করবে, সবাইকে নিয়ে করবে না তো সে নিজের লোকজনকে নিয়ে করবে, এটা খুব সুন্দর। কিন্তু সে দেখছি যে এইটা সে নিরপেক্ষতা হারিয়ে ফেলছে। এর জন্য আমরা শঙ্কিত, জানি না আগামীতে সে কোনো দিকে ঝুঁকে পড়ে কিনা, এটা আমাদের দেখার বিষয় আছে। এরপরে আমরা এখনো দেখতেছি যে যারা প্রোটোকল পাওয়ার এখন পর্যন্ত সেই পর্যায়ে যায় নাই, অর্থাৎ সরকারি প্রোটোকল পাওয়ার জন্য সরকারের একটা আইন কানুন আছে, কিন্তু সেই আইন কানুনের মধ্যে না পৌঁছা পর্যন্ত দেখা যায় আমরা সরকারি প্রোটোকলগুলি সেই অনুযায়ী দিচ্ছি। আমি জানি না দেশের কোন ল এই আইন ঠিক আছে কি আনাই, এটা আমি বোধগম্য না। এর জন্য আমি জানি না আগামী প্রশাসন কি কোনো দিকে ঝুঁকে যায় কি যায় না, সে ব্যাপারটা আমরা সন্দিহান। এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশাসনকে বলবো যে দেখেন, মানুষ চাতক পাখির ন্যায় আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে, মানুষ ভোট দিতে চায়। কাজে আমি অনুরোধ করব যে আপনি কালিমা লেপন করবেন না। আপনারা দেখেছেন বর্তমান, আমি সিইসিকে বলবো, আপনি দেখেছেন বিগত দিনের যারা সিইসি ছিল তাদের পরিণতি কি হয়েছে, এগুলি আপনারা সবাই প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছেন। অপদস্থ, অপমান হয়েছে। আমি চাই না ভবিষ্যতে কোনো সিইসি এইভাবে মবের আওতাধীন চলে আসুক, তাদের ব্যাপারে মব সৃষ্টি করা হোক, এটা আমরা চাই না। তারা শ্রদ্ধাভাজন আমাদের লোক, তারা শ্রদ্ধার সাথে থাকবে, সম্মানের সাথে থাকবে, এটা আমরা চাই। কাজে আগামী নির্বাচনে যেন কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করা না হয়, কালো টাকার সরাসরি না হয়, কেউ কাউকে হুমকি ধমকি দিতে না পারে। এর জন্য আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা হলো এদেশের মুখপাত্র, আপনারা এদেশের কণ্ঠ, আপনারা এদেশের মানুষের আবেগ, আপনারা এদেশের মানুষের বিবেক। আমি মনে করি যে দেশের সাংবাদিকটা নিরপেক্ষ হয়, সেই দেশ কোনো অবস্থাতেই বিপক্ষে যেতে পারে না। যে দেশের সাংবাদিকরা নিরপেক্ষ হয় সে দেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে চলতে পারে। কিন্তু সাংবাদিকরা যখন নিরপেক্ষতা হারিয়ে ফেলে, তখন সেই দেশ আর ভালো চলতে পারে না।
এর জন্য আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করব, আসুন না, আমরা বিগত দিনে বহুত কিছু করেছি এবং তার পরিণতি দেখেছি। শুধু একটা বারের জন্য আগামী নির্বাচনে এবং এই দেশের কল্যাণের জন্য আমরা সবাই নিরপেক্ষ, যে দোষী, যে কালো তাকে কালো বলি, যে দোষী তাকে দোষী বলি, যে সাদা তাকে সাদা বলি, সাদাকে কালো না বলি, কালোকে সাদা না বলি। আর একটা কথা বলবো, আগামী নির্বাচনে যেরকম দুদুকের চেয়ারম্যান সাহেব যে কথা বলেছেন, তিনি বলেছেন আপনারা দুর্নীতিবাজদেরকে নির্বাচিত করবেন আর দুর্নীতিমুক্ত দেশ চাবেন, এটা সম্ভব না। আমি মনে করি দুদুকের চেয়ারম্যান সাহেবের কথাটা আপনাদের সবার কলমে আসা উচিত, আপনাদের সবার বক্তব্যে এই কথাটা আসা উচিত। যদি আপনারা এই কথাটাকে বেশি বেশি শেয়ার করেন, প্রত্যেকেরই একই বক্তব্য হয় যে আমরা দুর্নীতিবাজদেরকে কোনো অবস্থায় নির্বাচিত করব না, দুর্নীতিবাজদেরকে নির্বাচিত করে দুর্নীতিমুক্ত দেশ গড়া যায় না। যদি আপনারা আপনাদের কলমে আপনাদের বক্তব্যে এই কথাটাকে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে আমি মনে করি জনগণ সচেতন হবে, জনগণ সচেতন হবে। আমরা দেশটাকে বাঁচাই, আর দেশটাকে ধ্বংস করতে চাই না। দেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, কেউ কাউকে মানছে না। আজকে প্রশাসনের অবস্থা দেখেছেন, প্রশাসনকে কেউ মানছে না। আমাদের জনগণের মধ্যে অনৈক্যতা চলে আসছে। এই দেশটাকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। যদি আপনারা ঐক্যবদ্ধভাবে রক্ষা না করেন, তাহলে দেশের ভবিষ্যৎ, এই ভূখণ্ড নিয়ে কিন্তু আমাদের সংখ্যা আছে, আমাদের খুব ভয় ধরছে, না জানি কি হয়ে যায়। এর জন্য আসুন আমরা সম্মিলিতভাবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইনশাআল্লাহ যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাদেরকে আমরা ভোট দেব না। যেটা বড় বড় শুধু দুর্নীতি না, আপনার গভর্নর সাহেব এই কথা বলছে, গভর্নর সাহেবকে একই কথা বলছে, দুর্নীতিবাজদেরকে ভোট দেওয়া যাবে না। না, গতকালকে তো আমাদের প্রধান উপদেষ্টাও একই বক্তব্য দিয়েছেন, একই বক্তব্য দিয়েছেন। কাজে এই বক্তব্যটা যদি আমাদের সবাইর হয়, সব জনগণের হয়, সমস্ত সাংবাদিকদের হয়, তাহলে আমি কি মনে করি, আমি বিশ্বাস করি অবশ্যই বাংলাদেশের জনগণ দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে প্রত্যাখ্যান করবে। আসুন আমরা সম্মিলিতভাবে দেশটাকে গড়ার চেষ্টা করি, এইটা হলো আমার মূল বক্তব্য। এবং অনেকদিন পর্যন্ত আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, এর জন্য দেখা সাক্ষাৎ করে আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা নমিনেশন পেপার সাবমিট করার পরে আবার আপনাদের সাথে বসবো ইনশাআল্লাহ। আমাদের ভোটার এবং যারা আমরা ক্যান্ডিডেট, কেউ আসলে পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে নাই, সে কথা আমি আগেই বলেছি। এর জন্য আমি অবশ্যই বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী হতে হবে, অবৈধ অস্ত্রকে উদ্ধার করতে হবে, এবং যারা ধমকি দেবে, হুমকি দেবে, তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করতে হবে। এইটা আমরা চাই। যদি এটা না করা হয়, তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। আমি আজাদ আলাউদ্দিন, আমি নয়াদিগন্তে কাজ করি। জি, তো আপনি শুধু বরিশালের না, আপনি একজন কেন্দ্রীয় নেতাও। আর ইসলামী সমমনা 8 দলের যে জোট হলো, সেটির আসন সমঝোতা এই ব্যাপারগুলো কোন পর্যায়ে আছে? না, আলহামদুলিল্লাহ প্রায় তো চূড়ান্তর দিকেই চলে গেছে। প্রায় হয়তো 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ ঘোষণা হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে। আর বরিশালের ব্যাপারটা হলো, এখানে আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, আমাদের নিজেদের জন্ম, এটা আমাদের নিজেদের। এখানে তো হয়তো বা যেরকম আমি কি শফিক সাহেবের সিট চাবো নাকি যে এটা আমাকে দেন, আমি কি অন্য যারা কেন্দ্রীয় লিডার আছে বলবো যে এটা আমাকে দেন, এটা তো এটা হয় না। কাজেই বরিশালের সিট হয়তো বা এটা তো বলার দরকারই নেই, এটা তো আমাদের ইনশাল্লাহ অবশ্যই যদি জোট হয় তাহলে অবশ্যই সিটটা তো আমাদেরকে এমনিতেই ছেড়ে দেবে। আপনি তো 2টি আসনে নির্বাচনে প্রস্তুতি নিয়েছেন, বরিশাল 5 এবং 6, জোট থেকে 2টিই দেওয়া হবে নাকি আপনি দেখেন, জোট তো আসলে ক্যান্ডিডেট নির্বাচন করবে না, জোট আসন নির্বাচন করবে। কোন জায়গায় কে নির্বাচনে দাঁড়াবে এটা তো জোট নির্বাচন করবে না, জোট তো ক্যান্ডিডেট নির্বাচন করবে না। জোট হলে আসন ভাগ করবে, বরিশাল আপনার, বাকেরগঞ্জ আপনার, মেহেন্দিগঞ্জ আপনার, এটা হলো জোটের দায়িত্ব। আর প্রত্যেক দলের দায়িত্ব হলো যেই দল যেখানে পেয়েছে সেখানে কাকে ক্যান্ডিডেট দেবে, এটা সে দলের দায়িত্ব। যদি সমঝোতা হয় তাহলে কি আপনি 2টিই করবেন নাকি একটাই? সেটা আমার দল জানে, সেটা আমার দল। যদি দল আমাকে 2টা বলে আমি 2টাই করবো, দল যদি একটা বলে একটা করবো। আপনাকে বলে না দেওয়া, সেক্ষেত্রে কি শেষ পর্যন্ত আপনি থাকবেন কিনা জামাতের প্রার্থীর পাশে? আমাকে না দেওয়া হয় না, আমাদের আন্দোলনকে না দেওয়া হয় না, এটা 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 ভিত্তিহীন কথা। একজন আমিরের সিটকে, এটা ভিত্তিহীন, এটা অমূলক, এটা প্রশ্নই হতে পারে না, এটা অযৌক্তিক। এখানে যদি আমিরের সিটই যদি আমির না পায়, তাহলে জোটটা কিসের? যেখানে দেখা যায় যে জোট ভিত্তিক কোনো সংগঠন
অন্যান্য খুব তুখা লিডারদেরকে পর্যন্ত জোটের কেন ছেড়ে দেয়। এরকম এখনো তো দেখতেছেন, এই যে বিএনপি কয়েকদিন আগে এই মানে গতকালকে ডিসাইড করছে কিছু সেট ছেড়ে দিয়েছে যেখানে বাঘা বাঘা তাদের ক্যান্ডিডেট ছিল, সেখানে আমিরের সিট অন্য কেউ, এটা তো আসলে আমি মনে করি ভিত্তিহীন এবং চাওয়াও তো উচিত না। এটা আমি তো মনে করি উদ্যুত্তর বেশি, এটা তো ঠিকও না, এটা তো উদ্যুত হয় আমার মনে হয়। যেমন আমি যদি শফিক সাহেবের সিট চাই, এটা দেখতে কেমন দেখে, এটা তো দেখতেও ভালো লাগে না, উচিত তো না। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ফাহিম ফিরোজ, আমি মানবকণ্ঠে কাজ করি বরিশাল প্রতিনিধি হিসেবে। আমি একটু জানতে চাই যে একটা লোকমুখে শোনা যাচ্ছে যে আপনারা 150 আসন চেয়েছেন শহীদ দলদের কাছে, আসলে আপনারা কত দল? শোনেন, লোকমুখের কথা লোকমুখের কাছে থাক, এটা আমাদের কোনো জোটের কথা না। আমাদের জোটের কথা হলো যে আমাদের আসন হলো যে যেখানে হওয়ার সম্ভাবনা বেশি, এখন পর্যন্ত এই ভিত্তির উপর আমরা আছি, যে যেখানে হওয়ার সম্ভাবনা বেশি আমরা সেইটি নিয়ে আলোচনা করতেছি, সেখানেই তাকে আমরা ক্যান্ডিডেট, সেই দলকে আমরা সেখানে দেব। আমি আমার সাথে কাজ করি, আপনারা বরিশাল বিভাগে 21টা আসন, আপনারা এর মধ্যে কয়টা আসন চাই? না দেখেন, এখানে যারা যারা শক্তিশালী, আমরা তো ধরেন বরিশালের সব জায়গাতেই আমরা শক্তি, এর মধ্যে পিরিজপুর আমাদের সাইজ সাহেবের, এটা তো আবার চাওয়ার প্রশ্নই আসে না, সেখানে আমরা সেখানে ছেড়ে দেব। আবার দেখা যায় অন্য কোনো জায়গায় যদি জামাত বা অন্য আমাদের শরীরটা শক্তিশালী হয়, আমরা সেখানে থেকে ছেড়ে দেব। এছাড়া আমাদের বরিশাল পুরা 21টা আসনের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন এখানে অনেক শক্তিশালী, সব সিটগুলিতে শক্তিশালী, সবগুলিতেই। আবার দেখা যায় অন্য অন্য এলাকাতে অন্য অন্য দল শক্তিশালী, কাজে আমরা তো চাইবো যে যেখানে যেখানে শক্তিশালী সে সেখান থেকে ক্যান্ডিডেট হোক, এটা আমাদের মূল নীতি। যেখানে যে শক্তিশালী, এটা আমরা দীর্ঘদিন পর্যন্ত কার কমিটি আছে, মানে এগুলো আমরা বিশাল জরিপ করছি এতদিন পর্যন্ত। জরিপ করার পরে সেইটা নিয়ে প্রচারণা চলতেছে যে কার এখানে কি শক্তি আছে। আমি আসলে হঠাৎ করে আপনাদেরকে সৌজন্য সাক্ষাৎ, আপনারা আসছেন, আমার কাছে খুব ভালো লাগছে। আর বরিশাল সাংবাদিকদের সাথে আমার এমনিতে একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে কি নাই, এটা আগের থেকেই আছে। এর জন্য আমি মনে করি যে দীর্ঘদিন দেখা হয় না, এর জন্য আসছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি কারবালায় কাজ করি বরিশালে। আপনার নিউজগুলো আমরা পাই বাকি থেকে, মানে এটা এভাবে দেওয়ার মতো না, একটু বক্তব্য সহকারে কারা আছে এইরকম যদি নিউজগুলো একটু দেওয়া হয় আমাদের জন্য। সমস্যা হলে এখন নির্বাচনী অনেকটা ওই আমাদের ভোট টোটের ব্যাপারটা রেস্ট্রিকশন আছে, তো এর জন্য অনেক সময় যে মানে এমনভাবে আমরা তো কর্মী